আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। জাভেদ হোসেন। প্রথমে সংবাদ শিরোনাম। জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে কিনা তা নির্বাচনের মাধ্যমে নির্ধারণ হবে, বললেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে জামায়াত ও 11 দলীয় জোটকে ভোট দেওয়ার আহ্বান ডাক্তার শফিকুর রহমানের। চাঁদাবাজি, দুর্নীতি আর সন্ত্রাসের রাজনীতি বাংলাদেশে হবে না, মন্তব্য এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। চট্টগ্রামে নির্বাচনী প্রচারণা তুঙ্গে, ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। এবারের নির্বাচনে বন্দরনগরীতে ভোটারদের অন্যতম দাবি জলাবদ্ধতা ও যানজট নিরসন। 50তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মধ্য দিয়ে চালু হলো এক বিসিএস 1 বছর। মার্কিন হামলার আশঙ্কার মাঝে ইরানের ওপর নতুন করে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা। তেহরানের আইআরজিসিকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার সিদ্ধান্ত। এবং আইসিসি নারী টি-20 বিশ্বকাপ বাছাই পর্বে সুপার 6-এর দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে 90 রানে হারিয়েছে বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। আসন্ন জাতীয় নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমেই জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হবে কিনা তা নির্ধারিত হবে। এজন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতরাতে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। তিনি বলেন, বগুড়া ছিল তার কাছে একটি মডেল জেলা। বাকি 63 জেলা কিভাবে সাজানো যায় তার পরিকল্পনা করতেন বগুড়াকে কেন্দ্র করেই। তারেক রহমান দাবি করেন, মানুষের মৌলিক চাহিদা পূরণে যা যা প্রয়োজন তার সবই বগুড়ায় ছিল এবং সে সময় তারা তা বাস্তবায়ন করতে পেরেছিলেন। উন্নয়ন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, এলাকার সন্তান কিংবা প্রার্থী যে পরিচয়ে বলা হোক না কেন, বগুড়ার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার সুযোগ প্রয়োজন। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরপরই করা হবে এমন প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষের আস্থা সবচেয়ে বড় শক্তি। 2001 থেকে 2006 সালের মতো বগুড়াকে আবারও দেখতে চান উল্লেখ করে তারেক রহমান বলেন, গত 17 বছর শুধু বগুড়া নয়, পুরো দেশে বঞ্চিত হয়েছে। চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য খাতে প্রকৃত উন্নয়ন হয়নি বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষায়, মেগা প্রকল্পের নামে হয়েছে মেগা দুর্নীতি। এখন দুর্নীতির টুটি চেপে ধরতে হবে। চাকরি মেধার ভিত্তিতে দেওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, বগুড়ার ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে, তবে অন্য জেলা যেন বঞ্চিত না হয় সেদিকেও নজর রাখতে হবে। এই নির্বাচনটি শুধু নির্বাচনই নয়, এই নির্বাচনটি নিশ্চিত করবে আগামী দিনে এই দেশের মানুষের জবাবদিহিতার মূলক সরকার তৈরি হবে কি হবে না। সেই জন্যই আজকে বগুড়াবাসীর কাছে আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে এই নির্বাচনটির ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সিরিয়াস থাকতে হবে। কারণ এই নির্বাচন আমাদেরকে দিক নির্দেশনা দেবে যে আগামী দিনে দেশ কোন দিকে পরিচালিত হবে। আমরা যদি আমাদের প্রত্যাশিত কাঙ্ক্ষিত লক্ষ্যে দেশকে নিয়ে যেতে চাই, অবশ্যই তাহলে আমাদেরকে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রবর্তন করতে হবে এবং তার জন্য 12 তারিখের নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বিকেলে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে জামায়াত ও 11 দলীয় জোটকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আজ নোয়াখালী জিলা স্কুলে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ আহ্বান জানান।
জামাত আমির বলেন, আগামীর বাংলাদেশ হবে যুবকদের বাংলাদেশ। 11 দলীয় জোট ক্ষমতায় গেলে প্রশিক্ষণ দিয়ে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এছাড়া সরকারি কর্মচারীদের ন্যায়সঙ্গত দাবি মেনে নেওয়া হবে বলেও ঘোষণা দেন জামাত আমির। আমরা আর্থিকভাবে দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু আমরা আমাদের সমস্ত সহকর্মী শুভাকাঙ্ক্ষীদেরকে অনুরোধ করেছি যে আপনার টাকা চুরি করে নিয়ে গেছে, ওর সম্পদের দিকেও আপনি হাত বাড়াবেন না। আমরা চাঁদাবাজি করি নাই, আপনারা সাক্ষী। আমরা বলেছিলাম আমাদেরকে মামলা হামলা করে নাজেহাল করা হয়েছে, খুন করা হয়েছে, গুম করা হয়েছে। আমরা এই ধরনের মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করব না, কোনো মামলা বাণিজ্য করব না। আপনারা সাক্ষী, আমরা মামলা বাণিজ্য করি নাই। আমরা কি কথা আপনাদের সাথে দেশবাসীর কাছে যে ওয়াদা করেছিলাম তা রাখতে পেরেছি? আলহামদুলিল্লাহ। আমাদের সহকর্মীরা দেশকে ভালোবাসে, এই জন্যই কোনো মানুষের ক্ষতি তাদের দ্বারা হয় নাই, আগামীতেও হবে না ইনশাআল্লাহ। নোয়াখালী 4 আসনের 11 দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ ইসহাক খন্দকারের সভাপতিত্বে জনসভায় জেলার 6টি আসনের জামাত ও 11 দলীয় জোটের প্রার্থীরা বক্তব্য রাখেন। এর আগে ফেনীতে 11 দলীয় জোটের এক নির্বাচনী জনসভায় জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, যারা ধর্ম বা রাজনীতির নামে সাধারণ মানুষকে ভয় দেখায় তারা আসলে স্বার্থান্বেষী মতলববাজ। তিনি বলেন, একটি বিশেষ মহল অপপ্রচার চালাচ্ছে যে জামাত ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি 18 কোটি মানুষের বিজয় নিশ্চিত করতে এবং একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। জামাত আমির বলেন, মা বোনদের উচ্চশিক্ষা ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে তাদের মর্যাদা ও নিরাপত্তা অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করা হবে। ডক্টর শফিকুর রহমান বলেন, দেশের বাকি 31টি জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনায় ফেনীকেও অন্তর্ভুক্ত করা হবে। তিনি ফেনীর লালপুলে একটি ওভারপাস নির্মাণ এবং স্থানীয় স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রতিশ্রুতি দেন। ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অন্যান্যের মধ্যে জামাত ইসলামী ও 11 দলীয় জোট মনোনীত প্রার্থীরা বক্তব্য রাখেন। এদিকে ফেনী 1 আসনে আজ গণসংযোগ করেন বিএনপি প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনু এবং জামাত প্রার্থী অ্যাডভোকেট SM কামাল উদ্দিন। বিএনপি প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনু পরশুরাম পৌরসভা দক্ষিণ কুলাপাড়ায় ভোটারদের সাথে মত বিনিময় করেন। অন্যদিকে জামাত প্রার্থী অ্যাডভোকেট SM কামাল উদ্দিন পরশুরাম উপজেলার মুন্সিরহাট এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন। ছুটির দিনেও বিরামহীন প্রচার ও গণসংযোগে ব্যস্ত সময় পার করেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় ছুটে বেড়ান তারা। সকালে ঢাকা 11 আসনের আফতাবনগরে গণসংযোগ করেন 11 দলীয় জোট মনোনীত প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, চাঁদাবাজি, দুর্নীতি আর সন্ত্রাসের রাজনীতি বাংলাদেশে হবে না। নাহিদ ইসলাম বলেন, দেশ সংস্কারের পাশাপাশি এলাকার সংস্কারও করতে চান তারা। এ সময় তিনি 11 দলের পক্ষে জনগণের কাছে শাপলা কলি মার্কায় ভোট চান। প্রশাসনের তো সক্ষমতা নিয়ে আমরাই সর্বপ্রথম এনসিপি সর্বপ্রথম গত 6-7 মাস ধরে আমরা বলে আসছি, প্রস্তুত হয়ে আসছি যে ইলেকশন কমিশনকে ব্যাপকভাবে সংস্কার করে নির্বাচনের দিকে যাওয়া উচিত ছিল। একটি দলের পক্ষ থেকে যদি নির্বাচনের ব্যাপক চাপ থাকার কারণে কিন্তু কোনো ধরনের সংস্কারগুলো সব এড়িয়ে ইলেকশনের দিকে যাওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চট্টগ্রামে জমে উঠেছে প্রচারণা। আজ ছুটির দিনে সকাল থেকে প্রার্থীরা নেমে পড়েন প্রচারণায়, চষে বেড়ান নির্বাচনী এলাকার অলিগলি, ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আতিকুর রহমানের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র 12 দিন। এর মধ্যে চট্টগ্রামে এখন মিছিল, মিটিং আর স্লোগানে মুখর নগরী। গত 21 জানুয়ারি থেকে প্রতীক পাওয়ার পর বিএনপি, জামায়াত, এনসিপি ও এলডিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নেমেছেন। এরপর থেকে প্রার্থীরা শশে বেড়াচ্ছেন রাজপথ থেকে অলিগলি, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। চট্টগ্রাম 9 আসনে বিরামহীন প্রচারণা চালাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান। তিনি ভোটারদের দিচ্ছেন রাষ্ট্র মেরামতের প্রতিশ্রুতি এবং বিএনপি 31 দফা বাস্তবায়ন করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার। অন্যদিকে চট্টগ্রাম 10 আসনে জামায়াত ইসলামের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালিও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইসলামী মূল্যবোধ
আর পরিবর্তনের ডাক দিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। চট্টগ্রাম ৮ আসনের 10 দলীয় জোটের মনোনীত প্রার্থী এবং এনসিপি নেতা জুবারুল হাসান আরিফও উৎসব মুখর প্রচারণার মধ্যে সাধারণ মানুষের মাঝে জুলাই আন্দোলনের নানান দিক তুলে ধরে রাষ্ট্র সংস্কার করে নতুন বাংলাদেশ গঠনের নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। আতিকুর রহমান, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবারে নির্বাচনে বন্ধনগরী চট্টগ্রামের ভোটারদের দাবির মধ্যে উঠে এসেছে জলাবদ্ধতা ও যানজট নিরসন সহ নগর জীবনের বিভিন্ন সমস্যার সমাধান। ভোটারদের প্রত্যাশা দেশের অর্থনীতির চালিকা শক্তি চট্টগ্রাম বন্দরকে যেন পরিণত করা হয় বিশ্বের আধুনিকতম বন্দরে। বিস্তারিত জানাচ্ছেন উম্মে আইমান। আমার দাবি হলো, প্রথম দাবি হলো আমাদেরকে সারের দাম কমাইতে হবে, বিষের দাম কমাইতে হবে, তারপরে আমাদেরকে ভর্তুকি দিতে হবে। দ্রব্যমূল্য এখন তো বর্তমানে অনেক বৃদ্ধি, মূল্যটা কমলে আমাদের মতো লোকটা একটু ভালো চলতে পারবে। আর যিনি আসুক না কেন, চাই একটা দেশটা শান্তি থাকুক, যেন কোনো উচ্ছৃঙ্খলা না হয়। এভাবেই চট্টগ্রাম ভোটাররা তাদের প্রত্যাশার কথা বলছিলেন। কেউ বলছিলেন এই ভোটের মাধ্যমেই তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে চান, কেউ বা বলছিলেন এবারের ভোট আর 10টা নির্বাচনের মতো নয়, কেননা এবার গণভোটের মাধ্যমে তারা রাষ্ট্র সংস্কার চান। দেশের উন্নয়ন করবে, স্কুল করবে, কলেজ করবে, ফ্যাক্টরি করবে, যেন আমাদের দেশে মানুষ বেকার না থাকে, সন্ত্রাসী যেন না থাকে, সন্ত্রাসী মুক্ত চাই, যেন আমাদের অধিকার ভালো হয়, আমাদের চাহিদা যে আমরা যেটা চাই এটা যে আমাদের জন্য পূর্ণ হয়। আমরা এমন একটা ভালো প্রার্থী দেখতে চাই। এখন চাই ভালো একটা নির্বাচন, ভালো একটা নির্বাচিত সরকার হোক, দেশটা ভালোভাবে পরিচালনা করে। চট্টগ্রামের সমস্যা বহুমুখী, রয়েছে জলাবদ্ধতা, যানজট, পর্যাপ্ত রাস্তার অভাব, নিরাপত্তা, এমনকি বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন এখনো হয়নি। যে যাই বলুক, দেশের চট্টগ্রামের অবদান ও গুরুত্বকে খাটো করে দেখার সুযোগ নেই। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির চালিকা শক্তি। অনেকেই চান চট্টগ্রাম বন্দর যেন হয় বিশ্বের একটি আধুনিকতম বন্দর। আমরা এমন ব্যক্তিকে নির্বাচিত করব যারা জনগণের প্রত্যেকটা দুর্গুয়ারে গিয়ে কথাবার্তা শুনবে, জনগণের প্রত্যেকটা অভাব অভিযোগের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করবে। যেসব নেতাকর্মীরা আছে ওদের মূলত একটা কাজ করা লাগবে, ওরা যেন মনে করেন যে বাইরে পালাই যে যাইতে না পারে, যে দলে আসুক না কেন, আর আমাদের দেশের অর্থ যত বাইরে পাচার করতে না পারে। আমরা তাকেই চাই যে আসলেই সৎ নির্বাচক হবে এবং দেশের জন্য এমন কিছু করবে যাতে আমাদের কোনো ধরনের বৈষম্য না রেখে যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় মর্যাদা দিয়ে কাজ করে যাবে। 12 তারিখের নির্বাচনের ফলাফল এখনই বলা যাচ্ছে না, কিন্তু রাস্তাঘাট ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে এইটুকু বলা যাচ্ছে যাতে একটি যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে এই নির্বাচন হোক আগামী দিনের পথ চলার। এই নির্বাচন হোক সকল অপশাসন ও ফেসিবাদী চর্চা দূর করে সুশাসনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার, এমন দাবি সবার। আইমন ইমা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে চীন বাংলাদেশ অংশীদারিত্ব ফোরামের একটি প্রতিনিধি দল বৈঠক করেছেন। গত বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রতিনিধি দলের মধ্যে ছিলেন চীনের প্রখ্যাত শিক্ষাবিদ, বিনিয়োগকারী, বায়োমেডিক্যাল অবকাঠামো, ডিজিটাল ও আইন খাতের প্রতিনিধি ও শিল্প নেতারা। চীনা প্রতিনিধি দল বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেন। তারা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটালাইজেশন নিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেছেন। প্রধান উপদেষ্টা বলেন, চীনের প্রত্যন্ত গ্রামে গিয়ে তিনি মানুষের জীবনের পরিবর্তন প্রত্যক্ষ করেছেন। পরে সেই ধারণা অনুসরণ করে নিজস্ব কর্মসূচি চালু করেন। শিগগির নতুন সরকার দায়িত্ব নিলেও দুই দেশের সহযোগিতা অব্যাহত থাকার উপর জোর দেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, কয়েক সপ্তাহের মধ্যে তিনি দায়িত্ব ছাড়বেন, তবে বাংলাদেশ ও চীনের মধ্যকার কাজ চলমান থাকতে হবে। স্বাস্থ্য, অবকাঠামো ও ডিজিটাল খাতে সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা হয় বৈঠকে। অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার তুলে দিয়ে ধরে প্রফেসর ইউনূস বলেন, স্বাস্থ্য খাতই সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে চিকিৎসক ও রোগীর সংযোগ, চিকিৎসার ইতিহাসের ডিজিটাল সংরক্ষণ এবং সহজে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ব্যবস্থা গড়ে তোলাই লক্ষ্য। পাশাপাশি ওষুধ খাতে সামাজিক ব্যবসার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টা ধারাবাহিক সহযোগিতা ও সমর্থনের জন্য চীনা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। স্বাধীনতা 54 বছরের মধ্যে এই প্রথম চালু হলো এক বিসিএস 1 বছর। আজ 50তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো এর যাত্রা।
সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত ঢাকা ও অন্য 7টি বিভাগীয় শহরের নির্ধারিত কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি জানিয়েছে 2 ঘণ্টাব্যাপী এই এমসিকিউ পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় 3 লাখ পরীক্ষার্থী। বিস্তারিত রাজীব রেজার প্রতিবেদনে। দেশজুড়ে অনুষ্ঠিত হয়ে গেল 50তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। আজ সকাল 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘণ্টাব্যাপী এই এমসিকিউ পরীক্ষায় অংশ নিয়েছেন 2,90,951 জন পরীক্ষার্থী। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পিএসসি জানিয়েছে এর মধ্য দিয়েই শুরু হলো প্রথম বিসিএস 1 বছরের যাত্রা। এ অর্জন স্বাধীনতার 45 বছরের ইতিহাসে প্রথম এবং এটি বড় মাইলফলক বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির চেয়ারম্যান। 1 বছরে একটা বিসিএস নিব এই ঘোষণাটা দিয়েছিলাম। আমরা একটা পরিকল্পনা করি এবং এই পরিকল্পনার অংশ হিসেবে আমাদের কাছে মনে হয়েছিল যে যেই জায়গাগুলোতে আসলে সময় ক্ষেপণ হয় ওগুলোকে চিহ্নিত করাটা খুব জরুরি এবং আমরা আমাদের যোগদান করার পরেই সেটা শুরু করি। আজকে সত্যি একটা আনন্দের দিন আমার জন্য, এই জন্য যে এইটা স্বাধীনতার 54 বছর অতিক্রান্ত হয়েছে। আমরা দেখব যে গড় বিসিএসের রান টাইম ছিল হচ্ছে 3 থেকে 3.5 বছর। আগে যেটা করতে হতো যে আমাদের কোয়েশ্চেন কিন্তু ডিপেন্ডেন্ট থাকতাম আমরা, মানে প্রিন্টিং প্রেসের উপর আমাদের একটা ডিপেন্ডেন্সি ছিল। সো আমরা যেটা করেছি, আমাদের এই ভবনের নিচেই আমরা একটা বেসমেন্টে প্রিন্টিং প্রেস স্থাপন করেছি। এই প্রিন্টিং প্রেস স্থাপন করার ফলে যেটা হচ্ছে যে আমাদের যে ডিপেন্ডেন্স আগে ছিল যে আমরা ইচ্ছে করলে যখন খুশি তখন প্রশ্ন ছাপাতে পারতাম না, এই সমস্যা থেকে আমরা রেহাই পেয়েছি এবং আমরা এখন আমাদের এখানে প্রশ্নপত্র ছাপানো হয়। পাশাপাশি আমরা আগে যেভাবে করে খাতা দেখা হতো যে ডাবল এক্সামিনার সিস্টেমে ছিল, সেখানে একজন এক্সামিনারের কাছে খাতা পাঠানো হতো, তারপর উনি খাতা দেখলে তারপরে যখন আমাদের কাছে আসতো তখন আমরা আবার সেগুলোকে দ্বিতীয় এক্সামিনারের কাছে পাঠাতাম। ফার্স্ট এক্সামিনার, সেকেন্ড এক্সামিনার, এই বিষয়গুলো যখন হতো তখন সময় ক্ষেপণ হতো বেশি। এখন আমরা সার্কুলার পদ্ধতিতে আমাদের এখানে পরীক্ষকদেরকে ডেকে খাতা ইভ্যালুয়েশন করি এবং অন্যান্য জায়গা থেকেও আমরা সময় কমিয়ে আনতে পারছি। এর ফলেই আমরা আসলে 1 বছরে দিতে পারার মতো জায়গায় চলে এসেছি। পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা অনুযায়ী আজকের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সারা দেশের পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন পিএসসির চেয়ারম্যান। প্রশ্নপত্রের যে ধরন সেটাকে একটু একেবারে এমন না যে পাল্টে ফেললাম একদিনেই সব কিছু, বাট স্লোলি একটা ট্রানজিশন আমরা করার চেষ্টা করছি। এই সব কিছু বিবেচনায় নিলে আমার কাছে যেটা মনে হয় যে আগামীর বাংলাদেশের যে প্রয়োজন, সেই প্রয়োজনের নিরিখে যেমন পাবলিক সার্ভেন্ট দরকার, আমরা একেবারে সেই ধরনের পাবলিক সার্ভেন্ট এই প্রক্রিয়ার মাধ্যমে পেয়ে যাব বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি হলে গিয়েছি, রুম পরীক্ষা যেখানে পরীক্ষার্থীরা বসে পরীক্ষা দিচ্ছে সেখানেও আমার গিয়েছি, কথা বলেছি আমি। আমার কাছে সার্বিক ব্যবস্থাপনা দেখে মনে হচ্ছে যে চমৎকার পরিবেশে পরীক্ষা হচ্ছে। ওখানে ছাত্রছাত্রীরা আমার মনে খুব নিবিষ্ট মনে পরীক্ষা দিচ্ছিল, তারা একেবারেই আমার মনে হয় যে পরীক্ষার প্রশ্নের দিকেই ওদের দৃষ্টি নিবদ্ধ ছিল। আগামীর বাংলাদেশ গড়তে যোগ্য ও প্রকৃত মেধাবীদেরকে বাছাই করার লক্ষ্যে অতীত থেকে শিক্ষা নিয়ে প্রশ্নপত্র প্রণয়ন, খাতা দেখা সহ বিভিন্ন বিষয়ে চ্যালেঞ্জ মোকাবেলার কথা জানান তিনি। আমরা কিন্তু আমাদের কেউ বলতে পারবে না যে কোনো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তাহলে আমরা সেটা কিভাবে পারলাম? এটা আমাদের নিজস্ব প্রিন্টিং প্রেসে আমরা ছাপাচ্ছি বলে সম্ভবপর হয়েছে। আমরা একটা প্রোটোকল ফলো করছি, যে প্রোটোকলে আমাদের যারা নাকি ধরেন বিজ্ঞ সদস্য, ওনারা প্রশ্নপত্রগুলো নিয়ে ভেতরে ঢুকে যান এবং প্রশ্নপত্র ছাপানোর পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করেন ওই প্রেসে থেকেই। ওখানেই ওনারা খাওয়া দাওয়া করেন, ওখানেই ওনারা ঘুমান। সো যখন ঢুকে যাচ্ছেন, যেমন ধরেন এই আজকের পরীক্ষাটা হলো 26 তারিখে, আমাদের বিজ্ঞ সদস্যরা, আমাদের কিছু কর্মকর্তা সহ কর্মচারী সহ ঢুকে গেছেন প্রেসে। ওনারা প্রশ্নপত্র মুদ্রণ করেছেন, প্রশ্নপত্র প্যাকেজিং করেছেন এবং সেগুলো এই ট্রাঙ্কে ঢুকিয়েছেন। সেগুলো আমরা সকালবেলা আজকে বিতরণ করেছি। তখনও কিন্তু ওনারা ওই রুম প্রেসে যে ঢুকে যান, ওই প্রেস থেকে কিন্তু ওনারা বেরোন না। সো ওনারা ওই প্রেসেই থেকে যাচ্ছেন, 5 দিন থেকেছেন। লাস্ট 5 days ওনারা প্রেসেই কাটিয়েছেন। এই প্রোটোকলটা যখন ফলো করছি, এটা
কারণেই আমার মনে হয় যে প্রশ্নপত্র ফাঁসের যে সমস্যাটা আগে হতো সেটা হচ্ছে না। গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি যে আমরা ভালো কিছু করব, আমরা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব, আমরা এই প্রতিষ্ঠানকে একটা উচ্চতায় নিয়ে যাব। গত ২৬ নভেম্বর বিসিএস এর ওয়েবসাইটে ৫০তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্ম কমিশন। ৪ ডিসেম্বর আবেদন শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর। পিএসসির সম্ভাব্য রোডম্যাপ অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষা হয় ২০২৬ সালের ৩০ জানুয়ারি, ফল প্রকাশ ১০ ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষা ৯ এপ্রিল থেকে শুরু হবে এবং ফল প্রকাশ হবে ৩০ জুলাই। আর মৌখিক পরীক্ষা ১০ আগস্ট থেকে শুরু হবে, ফল প্রকাশ হবে ২৫ নভেম্বর। রাজীব রেজা, বিটিভি নিউজ, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান আবারও স্পষ্ট হচ্ছে চাপ আর কূটনীতির যুগপৎ কৌশলে। পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার আগ্রহের কথা বললেও মধ্যপ্রাচ্যে একের পর এক যুদ্ধজাহাজ পাঠিয়ে সামরিক প্রস্তুতির বার্তাও দিচ্ছে ওয়াশিংটন। অন্যদিকে সম্ভাব্য যে কোনো হামলার জবাবে প্রস্তুতির কথা জানাচ্ছে তেহরান। এই উত্তেজনার মধ্যে সংঘাত এড়াতে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে আঞ্চলিক শক্তিগুলো। চলমান এই সংকটে যুক্তরাষ্ট্র ও ইরানের সর্বশেষ অবস্থান এবং এর আঞ্চলিক প্রভাব নিয়ে বিস্তারিত জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে। সামরিক হুমকির পাশাপাশি ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় আগ্রহের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন ইরানের বিরুদ্ধে এখনই সামরিক পদক্ষেপ না নেওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। গত কয়েকদিনে ইরানের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং পরিকল্পনাও রয়েছে। তবে একই সঙ্গে তিনি জানান, যুক্তরাষ্ট্রের শক্তিশালী নৌবহর ইরানের দিকে যাচ্ছে, যদিও সেগুলো ব্যবহার করতে না পারলেই ভালো হতো, এমন মন্তব্যও করেন তিনি। ইরানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কী হবে তা অনেকটাই নির্ভর করছে প্রেসিডেন্ট ট্রাম্পের উপর, জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সে লক্ষ্যেই প্রয়োজন হলে মার্কিন সামরিক বাহিনী ব্যবস্থা নিতে প্রস্তুত। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, ট্রাম্প এখনও সব ধরনের বিকল্প পথ খোলা রেখেছেন। এই উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ৪৮ ঘণ্টার মধ্যে ইউএস নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএস ডেলবার্ট ডি ব্ল্যাক মধ্যপ্রাচ্যে প্রবেশ করেছে। এর ফলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজের সংখ্যা দাঁড়ালো ৬টিতে। এছাড়া সেখানে বর্তমানে একটি বিমানবাহিনী রণতরী এবং আরও ৩টি লিটোরাল কমব্যাট শিপ মোতায়েন রয়েছে। এদিকে ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর দমন-পীড়নের অভিযোগে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের রেভলিউশনারি গার্ড কোরকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়েও একমত হয়েছেন। সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক আবারও এক অনিশ্চিত মোড়ে। সংঘাত নাকি সংলাপ, কোন পথে যাবে পরিস্থিতি, সেটাই এখন দেখার বিষয়। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আংশিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন। এর ফলে ইউক্রেনের শহরগুলোতে এক সপ্তাহের জন্য সব হামলা বন্ধ হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প বলেন, তিনি ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং অন্যান্য আরও শহরে এক সপ্তাহের জন্য হামলা না চালাতে পুতিনকে অনুরোধ করেছেন। আর পুতিনও তার অনুরোধে রাজি হয়েছেন। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়া টানা বোমা হামলা চালিয়ে আসছে। এর প্রভাবে দেশটির লাখ লাখ মানুষ বিদ্যুৎ না থাকায় শীতের মধ্যে তীব্র ভোগান্তিতে পড়েছেন, যেখানে তাপমাত্রা 0 ডিগ্রির অনেক নিচে নেমে গেছে। ট্রাম্প বলেন, পুতিনের হামলা বন্ধ করা খুবই ভালো একটি সিদ্ধান্ত। তবে হামলা বন্ধের কোনো আনুষ্ঠানিক প্রতিশ্রুতি এখনও রাশিয়ার পক্ষ থেকে আসেনি।
কিন্তু বৃহস্পতিবার দিনের শুরু থেকে আংশিক যুদ্ধবিরতি হওয়ার সম্ভাবনার খবর এসেছে রুশ সামরিক বাহিনীর ঘনিষ্ঠ ব্লগারদের মাধ্যমে। বেইজিং সফরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন শিগগিরই যুক্তরাজ্যের নাগরিকরা ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবেন। স্কাই নিউজ জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে স্টারমারের বৈঠকের পর চীন তাদের ভিসামুক্ত নীতিতে যুক্তরাজ্যকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ইউরোপের বহু দেশের মতো একই সুবিধা পেল ব্রিটেন। এই নীতির আওতায় ব্যবসা ও পর্যটন উভয়ই উদ্দেশ্যই সর্বোচ্চ 30 দিন চীনে অবস্থান করতে পারবেন ব্রিটিশরা। বৈঠক শেষে তিনি বলেন, বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি চীনে নিজেদের উপস্থিতি বাড়ানোর জন্য ব্রিটিশ ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন। শি জিনপিং ও স্টারমারের বৈঠকের পর চীনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষের উচিত ব্যক্তি পর্যায়ের বিনিময় এবং আদান প্রদান আরও সহজ করা। স্কাই নিউজ জানিয়েছে, চীনের ভিসামুক্ত নীতির আওতায় বর্তমানে প্রায় 50টি দেশ রয়েছে। এর মধ্যে ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, সৌদি আরব ও রাশিয়া অন্তর্ভুক্ত। এবার খেলার খবর। ক্রিকেট। নেপালে অনুষ্ঠিত আইসিসি নারী টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় সুপার 6 ম্যাচে স্কটল্যান্ডকে 90 রানে হারিয়েছে বাংলাদেশ। ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানের জ্যোতি। নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 191 রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। জবাবে 20 ওভারে 9 উইকেটে স্কটল্যান্ড সংগ্রহ করে 101 রান। পেসার মারুফা আক্তার 25 রানে নেন 3টি উইকেট। এছাড়া 13 রানে 2 উইকেট নিয়েছে স্বর্ণা আক্তার। বাংলাদেশের 2 ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস দলকে এনে দেন দুরন্ত সূচনা। দিলারা 22 বলে 6টি 4 ও 1 ছক্কায় 38 এবং জুয়াইরিয়া 22 বলে 22 রান করেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি টুর্নামেন্টের নিজের প্রথম বড় রানের ইনিংস করেন 56 রান। 35 বলে 6টি 4 ও 3টি ছক্কা ছিল তার মারমুখী ইনিংসে। এছাড়া শোভানা মুস্তারি খেলেন 23 বলে 47 রানের ছোট ইনিংস। আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত নারী টি-20 বিশ্বকাপে ইতিমধ্যেই খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.4 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6টা 32 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 41 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে ভোর 6টা 24 মিনিটে, ভাটা দুপুর 12টা 12 মিনিটে এবং পরবর্তী জোয়ার শুরু হবে সন্ধ্যে 6টা 23 মিনিটে।